থেকে বাঁচো। এভাবে পট্টি দিয়ে আর কতদিন অপরাধের খত থেকে রাখবেন বাবা? আজ গুলি লেগেছে হাতে, কাল লাগবে বুকে। সেদিন কোনো মলম পট্টি জীবন বাঁচাতে পারবে না। কি বলতে চাও তুমি? না বুঝবার মতো তো কিছু বলিনি। আপনি ভুল করছেন বাবা, অন্যায় করছেন। দেশ আর জাতির সাথে বেইমানি করে আপনি অবৈধ পথে টাকা উপার্জন করছেন। হীরা, মানিকের গায়ে গুলি লেগেছে। গুলি তো লাগবেই মা। সততা, ঈমান, দেশপ্রেম বুক থেকে মুছে ফেলে স্বার্থ উদ্ধারের জন্য শত্রুর বুলেটের সামনে দাঁড়ালে গুলি তো লাগবেই। হীরা, সততা, ইমানদারি, দেশপ্রেম, তথাকথিত এই সমস্ত দেশপ্রেমিকদের আসল চেহারা তুমি দেখোনি? আমি দেখেছি। বহু চড়াই উতরাই পার হয়ে এই পজিশনে এসে দাঁড়িয়েছি আমি। আজকের দুনিয়া ইমানদারির অর্থ হচ্ছে না খেয়ে মরা, সততার অর্থ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা, আর দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে স্রেফ একটা স্লোগান। যে যত উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে পারে সেই তত উঁচু গতি থেকে বসে। আর এই জন্যই এসব শব্দের অর্থ আপনি বদলে দিয়েছেন। সততার নামে আপনি মিথ্যে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলছেন। দেশভক্তির নামে আপনি স্মাগলিং করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্মাগলিং করছি, সম্পদের পাহাড় করছি। তুমি যা দেখেছো সেটি হলো টাকার একটি পিঠ মাত্র। এর অন্য দিকটি হচ্ছে উদার। আমার টাকায়, আজ আমার টাকায় দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা পরিচালিত হয়, যেখানে বিনা পয়সায় হাজার হাজার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়, বিধবার এতিমদের আশ্রয় দেওয়া হয়। এই ধনবানের মুখের একটি কথায় জনতার বুকে সাহসের পাহাড় হয়ে দাঁড়ায়, পাথরের মতো শক্তি যোগায়। জনগণ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ধনবান বলে ডাকে। ভুল নামে ডাকে, ভুল। আপনি ভাবছেন 14 কোটি মানুষের সাথে ধোঁকা দিয়ে কয়েক হাজার পরিবারকে সাহায্য করার নাম দেশপ্রেম? শত শত মানুষকে জখম করে 10টা মানুষের গায়ে মলম লাগানোর নাম কি জনসেবা? স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করে কচুন এতিমের মুখে খাবার তুলে দিয়ে আপনি দয়াবান হয়ে গেছেন। কি হবে দেশের, কি হবে দেশের মানুষের? এরা, তুমি পাগল হয়ে গেছো। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো তুমি, কাজেই সহজেই নিয়ম নীতির কথা বলতে পারছো। আমার মতো যদি অভাব অনটনের দুনিয়া তুমি দেখতে, তাহলে আজ এমন কথা তোমার মুখে আসতো না। তারুণ্যের উদ্যমে আদর্শবাদী কথা বলা খুবই সহজ, কিন্তু দারিদ্র্যের সাথে যুদ্ধ করে আমার আজকের এই পজিশনে আসা কোনো সহজ কাজ নয়, সিম্পলি অসম্ভব। ধনবান আজ ওই মানুষদের একজন যাদের পায়ের নিচে পুরো সমাজটাই পড়ে রয়। সমাজকে পায়ের নিচে রাখা যায় বাবা, কিন্তু আইনকে নয়। কোন অত্যাচারী, অন্যায়কারী দীর্ঘদিন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে পারে না। আপনিও পারবেন না। আইন আপনাকে ছাড়বে না বাবা। আইন আইন আইন, কোন আইনের কথা বলছো তুমি? কিসের আইনের কথা বলছো তুমি? কার তৈরি আইনের কথা বলছো তুমি জানো না? ধনবান নিজ হাতে আইন তৈরি করে, আবার নিজেই তা ভেঙে ফেলে। বহুত বহুত ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন আপনি। ভুলে যাবেন না, সাপ নিয়ে যে খেলা করে সাপের দংশনে তার মৃত্যু হয়, কিন্তু আফসোস সেই সাপের দংশন থেকে বাঁচতে পারবেন আমার মা, আমার ভাই, আমার বোন। ওরাও আপনার পাপের বলি হবে। থাপ্পড়টি আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে আমার পৃথিবী আর আপনার পৃথিবী আলাদা। হীরা, কোথায় যাচ্ছিস তুই? যেখানে যাই মা, সেখানে বাবার পাপ আমাকে তাড়া করবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। যাসনে ভাইয়া, যাসনে ভাইয়া, যাসনে, যাসনে। এই পরদেশি বাবু, গাড়ি দেখে চালাতে পারিস না? অপরূপ, অদ্ভুত, এ যেন স্বর্গ থেকে নেমে আসা এক হুরপরি। এই পরদেশি বাবু, তুই কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না?
আই চুমকি পারদেশি বাবু কি বলছে রে? কি বলছি বুঝতে চাও? তাহলে দাঁড়াও, আমি বোঝাচ্ছি। হ্যাঁ পারদেশি বাবু, আমাকে তুই যেমন তেমন মেয়ে ভাবিস নে, আমি সর্দারের মেয়ে আছি। হ্যাঁ আচ্ছা, চলে আয় চুমকি। পারদেশি বাবু, তুই আমাদের পিছু লইছিস কেন রে? তুমি তো সর্দারের মেয়ে। শুনেছি সর্দারের বাড়ি নাকি অনেক দূরে। এত কষ্ট করে হেঁটে যাবে কেন? গাড়িতে ওঠো, তোমাদের পৌঁছে দিচ্ছি। শোন পারদেশি বাবু, আমরা রোজ এই পথ দিয়ে হাঁটিয়ে যাই, হাঁটিয়ে আসি, আমাদের কোনো কষ্ট হয় না। তুই আমাদের পিছার, নইলে বহুত খারাপই হবে। কি খারাপ হবে? দেখতে চাস? আরে ওই শবনম, শবনম, তুই কি দেখাতে চাস? এ আমাদের জঙ্গলের বড় বাবু, বহুত ভালো বাবু। এ বাহাদুর, তাহলে বল তোর বাবুকে আমাদের পিছু ছাড়তে। শবনম, বাবু তো কোনো খারাপ কথা বলেনি। আমাদের গাড়িতে ওঠ, তোদের পৌঁছে দেই। এই চুমকি, শবনমকে বুঝিয়ে বল না। চল শবনম, বাহাদুর ঠিকই বলছে। আজ আমরা ইঞ্জিনের গাড়িতে চড়ে ঘর মে যাবে। হ্যাঁ শবনম, তুই সামনে बैठ, আমি আর বাহাদুর পিছে बैठবে। আরে এসো এসো। চল না। এই চুমকি, তুই আগে। চুমকি, এই বাবু, গাড়ি আর যাবে ক্লাই, এখানে থামাতে হবে। পদ্মেশ বাবু, কাল আমাদের মাঘী পূর্ণিমার উৎসব আছে, খুব ধুমধাম খানা পিনা হবে। বাবু তুই কিন্তু আসবে। আসবো, নিশ্চয়ই আসবো। আসি বাবু। চল চুমকি। বাই বাই, টাটা। চোর, ছাচ্চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত। তুই কি আমাকে বকাবকি করছিস? না স্যার, বকাবকি করছি কাঠ চোরদের। ওই যে শুনছেন না, কাঠ কাটার শব্দ। ও ও अरे काटो काटो, जल्दी काटो। अरे बाप दादार सम्पत्ति उजाड़ करिया फेलो। बाप दादार सम्पत्ति मने करे जे गाछ काटछिस, से गाछ तो सरकारेर।
জঙ্গলের আমরাই সরকার, সরিয়া যায় এখান থেকে, না হলে গাছ মনে করিয়া পুলিশ কেটে ফেলবে। এই, ওদেরকে নিয়ে চল। স্যার, জঙ্গলে এতদিন চাকরি করলাম, বাঘ দেখি নাই, আজ বাঘ দেখলাম, বাঘ। হ্যাঁ চল। गंगा लोकजन के घास काटते बाधा দেয় ওই পরদেশি। ওস্তাদ, ওই পরদেশি মনে হয় সরকারি লোক আছে, বিমাদ আছে, আমার এসব অভ্যাস টভ্যাস নেই। ওস্তাদ, ওই সে পরদেশি বাবু। ওস্তাদ, এই শালাই তো আমাদেরকে পিটাই আছে। শবনম, परदेसी बाबू এসেছে। परदेसी बाबू এসেছে? চল চল, হ্যাঁ চল। আনা লিন বাবু, খানা খা। शबनम, इधर आ। कहाँ হইছে রে, ডাকলি কেনে? কাল তো দেখলাম পরদেশি বাবুকে খুব আদর করে খাচ্ছিস। কেনে? তুই কিছুই খাসনি? তুই তো দারু খেয়ে নেশায় বহুত ছিলি রে। আরে শবনম, আমি তো তোর প্যারের নেশায় বুঝ ছিলাম রে, মগর কোন পরদেশি বাবুর দিকে নজর দিলে বহুত বিপদ হবে। হ্যাঁ এ গঙ্গা, বিপদ হলে তোর হবে, ভুলে যাস নে আমি সর্দারের মেয়ে আছি, তোর কেনা বাদি নেই আছি। চল। আরে আরে শবনম, দাঁড়া দাঁড়া দাঁড়া। পথ ছাড়ে গঙ্গা। আরে দুদিন পর তো তুই আমার হবি, এ তো দিমাগ কিসে? গোপে তেল দিতে থাক, মগর আমি তোর কোনো দিনই হব না। বামন হয়ে চাঁদে হাত দিবার চাস তুই? ওই তোর রূপের দিমাগ আমি এখনই ভাঙিয়া চুরমার করিয়া দিতে পারি। হিম্মত থাকে তো হাত লাগিয়ে দে। এই! শোন শোন না,
तू জামাটা खोल তোকে আমি प्यार দেব तू प्यार करबे तो आगे बोलबे तो আমি তোর সাথে प्यार अरे माचिस कर क्या हलो तू আমাকে माचिस कर अरे तू जामाता नहीं माचिस कर रे तू हमार बहिन लागिस बारिश कर रे बारिश अरे बाप रे अरे की माचिस सबकी बाय बाय ओ माँ किदी मारছিস রে মোহাম্মদকে মারছিস ও মা কাজল থেকে कालीर बेटी तो चुतरा पता लगाई थे रे अरे नहीं मिलाई चुची रे की होया गेलो रे अरे उस्ताद जल्दी उठो मैया मानुषेर हाथे मार के जो अरे कहो तो देखे ना कोई देखे नहीं चलो अरे उठो বসো আমার জরুরি মিটিং আছে স্যার আমি আপনার সাথে নো বিপ্লব তুমি বসো খেয়ে যাবে নইলে শিমু আমাকে সাসপেন্ড করে দেবে কি বলো মাস্টার গুড অফিসার যাও ডিউটিতে যাও দেরি হয়ে যাচ্ছে তো বাই আর যাবে না আজকের দিনটা শুধু তোমার আর আমার হীরার কথা ভুলে যাও তুমি পছন্দ মতো ছেলে দেখে ব্যবস্থা করো টাকা যা লাগে আমি দেব ভাবি আপনি তো জানেন ছোটবেলায় এক ঝড়ের রাতে আমার যমজ মেয়ের এক মেয়ে হারিয়ে যাবার পর সেই দুঃখে সোনালীর মাও আমাকে ছেড়ে পরপারে চলে গেছে ছোটবেলা থেকে আমি সোনালীকে কোলে পিঠে করে মানুষ করেছি হীরার সাথে ওর বিয়ে হবে এটাই আমি ওকে বলে এসেছি হীরার ছবি বুকে নিয়ে ও বড় হচ্ছে এখন বিদেশ থেকে ফিরলে আমি কি করে ওর স্বপ্নটাকে ভেঙে দেব ভাবি কি বলবো আমি ওকে ভাই সাহেব মন খারাপ করবেন না বাপ ছেলে ঝগড়া করেছে তো দেখবেন সব যাবে যন্ত্রণা অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না ধনবান আমি কি সত্যি মরে যাব বন্ধু মৃত্যু একটি এমন সত্যি যার কাছ থেকে কেউ পালাতে পারে না না আমি মরতে চাই না আমি মরতে চাই না ধনবান আমাকে বাঁচাও বন্ধু আমাকে বাঁচাও আসলাম টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে এই ধনবান তোমার জীবনের খাতিরে আজরাইলের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিত বন্ধু ধনবান বড় সাধ ছিল মৃত্যুর আগে আমি আমার ছেলে সাজ্জাদের পৌ দেখে যাব এই একটা ইচ্ছা তুমি পূরণ করো বন্ধু পূরণ করো কথা যখন দিয়েছি তখন আমার মেয়ে রেশমা অবশ্যই তোমার পুত্রবধূ হবে বাবা 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 বাবা
স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছিলাম ওই মেয়েটা, মানে শবনমের কথা। সাংঘাতিক একটা খারাপ মেয়ে, বজ্জাত, বদমেজাজি, দারুণ পাজি। বাহাদুর, বললেই রাজি। ওর মতো মেয়ে হয় না স্যার, মিষ্টি মেয়ে, খোশ মেজাজি, চঞ্চলতায় জঙ্গলের হরিণীদের হার মানায়। স্যার, ওর কথা আপনি যখন ভেবেই ফেলেছেন, তখন আর দেরি কেন? খবরটা দিয়ে আছি। খবর দিবি? ও আসবে? আসবে মানে ওর গুষ্য শুধু নিয়ে আসবো। আমার নাম বাহাদুর সিং, সিং মানে সিংহ। সিংহের মতো যাব, বাঘের মতো ফিরে আসবো। কেমন জড়াজড়ি, কার সাথে কে জড়া, দুজন জাগাতে হবে, একটা আমার একটা স্যারের। কিন্তু কি করে জাগাই? খোঁচা দিতে হবে, খোঁচা, বাঁশ দিয়ে খোঁচা, মার খোঁচা, মার খোঁচা, দেখো মার খোঁচা, দেখো মার খোঁচা। আমার পাতায় কে দিল খোঁচা? চলতে দেখি। ওরে বাবা, ওরে বাবা, আমি গেছি, আমি নাই, গেছি বাবা। বাহাদুরের বাহাদুরি শেষ, পাশার ভিতর কাঁটা ঢুকেছে, কাঁটা। বলো কি? বাহাদুর, বাহাদুর শোন, বাহাদুর। আমার সাহেব পাগল হয়ে তোমার জন্য অপেক্ষা করছে। तुम्हारा जा हाल पहले तू ठीक होले, তারপর তোর বাবুর সাথে মোলাকাত করবে। চল চুমকি। নখের গেল তিন কানি, পাশার গেল ছাল, সাহেব আমার কাল।
আমাদের সাথে ড্রিঙ্ক করবে। সরি, আই ডোন্ট ড্রিঙ্ক। শুনতে ভালো লাগলো, কিন্তু আমরা তো ড্রিঙ্ক করি। শুধু মদ খাই না, সাথে নারীদেরও খাই, এবং তোমাকে খাবো। আমার লাভ নেই। এই শালার ধর। পারবো না মা ভাইকে ফেলে নিজের জন্য সংসার করতে। না, সবসময় আমি সময় মতো উপস্থিত হতে পারবো না। একদিন সত্যি গুন্ডাদের হাতে তোমার সর্বনাশ হয়ে যাবে। গেলে যাবে, দারিদ্র আর প্রয়োজন মানুষকে দিয়ে কি না করায়। শুধুই নিজের কথা ভাবছো, আমার কথা ভাবছো না টিনা? ভাবছি মানে, তুমি ছাড়া বাইরে আমার আর তো কোনো পৃথিবী নেই, অথচ সেই পৃথিবীতে আমার কোনো অধিকার নেই। আমার উপর তোমার কি কোনো অধিকার নেই? স্ত্রীর অধিকার ছাড়া নারীর আর কোনো অধিকারের দিকে চোখ থাকে না মানে, সেই অধিকার তো তুমি আপাতত আমাকে দিতে পারছো না। আসি? এক কাপ চা খেতে ভেতরে যেতে অধিকার নিয়ে ঢুকতে পারো না? এসো। চলো এসো, বসো মানে। টিনা, এলি মা? হ্যাঁ মা। আমার ওষুধটা কি এনেছিস মা? এনেছি মা। আপু আমার কলম? হ্যাঁ এনেছি। এই নে। আপু উনি কি মানিক ভাই? হ্যাঁ পড়, পাকামি করতে হবে না, লুষ্টে কোথাকার। এই আজ কিন্তু রাতের খাবার খেয়ে যেতে হবে। খাবো সেই দিন যেদিন এটা হবে আমার শ্বশুর বাড়ি। চল না, চল।
ইয়ে স্যার এখনই এসে পড়বে, একটু অপেক্ষা করো। এই চুমকি, ওরা চল না। এই শবনম, তুই থাক, আমি পাশে আছি, চল। আরে আরে কি করছিস? এই চুমকি, তোর মুখটা না ওই পূর্ণিমার চাঁদের মতো। পরদেশি, একই দেশ, একই ভাষা, অথচ আমি পরদেশী। তার মানে তুমি আমাকে আপন ভাবতে পারোনি? আপন করতে হলে কাছে টানতে হয়, ধরতে হয়। ধরতে গেলে তো পালিয়ে যাও। কেমন শিকারি তুই, ঠিক মতো ধরতে পারিস না। আজ তাহলে দেখতেই হয় কেমন। জওয়ানি আইলো অকালে, অকালে, অকালে। আমি টিপ দিতে চাই, শুধু তোমায় টিপ দিতে চাই। আমি টিপ দিতে চাই, শুধু তোমায় দেব তোমার কপালে ভরা। জওয়ানি আইলো অকালে, অকালে, অকালে। রং যে তোমার পাগল করে যায়, ইচ্ছা করে কাছে যাইতে দিনে রাইতে হাই। জওয়ানি আইলো অকালে, অকালে, অকালে। মনের উজান গাঙ্গে বৈঠা বাইতে চাই, নতুন পানির নতুন মজা একটু নিয়ে যায়। আমার ঘরে আছে একটা সেগুন কাঠের খাট, তুমি আইলে দেব খুইলা মনের কপাট। আমি ভরে দেব তোমাকে, আজ ভরে দেব, আমি ভরে দেব তোমাকে আজ ভালোবাসার প্রেম জালে। জওয়ানি
জওয়ানি আইলো অকালে এই অকালে এই অকালে ভরা জওয়ানি আইলো অকালে এই অকালে এই অকালে আমার লাল দুপাট্টার আড়ালে ভরা জওয়ানি আইলো অকালে হে অকালে হে অকালে। छोड़ পরদেশি বাবু পরদেশি বাবু আমাদের ইজ্জত নিয়ে খেলা এই গঙ্গা তোকে খুন করিয়া ফেলবে খুন খারাপই হয়ে যাবে, আমি যাই সর্দারকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা। আমি বলছি কি নিয়ে তোমাদের বিবাদ? সর্দার তোমাকে বলেছিলাম না এক পরদেশি বাবু শবনমের ইজ্জতে হাত দিয়েছে। না সর্দার, গঙ্গা ঝুট বলছে। তো থাম। এ পরদেশি বাবু, তুমি সরকারি লোক, এই জঙ্গলের রক্ষক। আমি কবিলার সর্দার আছি, আমার লোকজনের রক্ষক। আমরা গরিব কবিলাবাসী, কিন্তু জন্তু জানোয়ার নেই, আমাদের ইজ্জত আছে। যাও বাবু, চলে যাও এখান থেকে, নইলে বহুত খুন খারাপি হবে। চলে যাও। সর্দার শবনমের কি বিচার হবে? জঙ্গু সর্দার বিচার করে, অবিচার করে না। 3 দিন পর রঘু রাধার নামে মরণযোগ্য লড়াই হবে। যে জিতবে সেই হবে শবনমের পতি। সুন্দরী, তুই তুই আমার হবি। শবনম কাঁদিস নে। স্যার আপনার চিঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আদরের ভাইয়া,
তোমার ছোট বোন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। এই শুভক্ষণে তুমি যদি দোয়া করতে না আসো তাহলে যে পুরো অনুষ্ঠান অপূর্ণ রয়ে যাবে। ভাইয়া, তোমার রাগ তো বাবার সাথে, আমার সাথে নয়। তোমার উপর আমার কসম রইল ভাইয়া, তুমি যদি তোমার এই ছোট বোনটাকে দোয়া করতে না আসো আমি আর কোনো দিন তোমার সাথে কথা বলবো না। ইতি, তোমার ছোট বোন রেশমা। বাবু, বাবু, বাহাদুর, বাবু কোথায় রে? আর বাবু, বাবু চলে গেছে ফ্রুত। একেবারে বিয়ে শাদী শেষ করে আসবে। বিয়ে শাদী? বিয়ে শাদী, বড় লোকের বিয়ে। শোনাই বাজবে, গানা বাজনা হবে, খানা পিনা হবে। चुमके के आएगी बारात, रंगीली होगी रात, मगर मैं नाचूंगी। मगर কি পারদেশি বাবু বিয়ে করতে গেছে? আরে না না, স্যারের বিয়ে না, স্যারের আদরের ছোট বোনের বিয়ে। কে বুঝলি বাহাদুর? বল চুমকি। কান খোলকার শোন। বল। দুদিন বাদে মরণ যোগ্য লড়াই আছে। পরদেশে বাবু যদি না আসে আমিও তোকে ভুলে গেলাম। আরে ও চুমকি, স্যার তো আসবি, যথা সময় আসবে। তোর আমার প্রেমের কসম। দেখ দেখ, রেশমাকে কি সুন্দর লাগছে, তাই না? কি মানিয়েছে ওকে। ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। ভাইয়া। আরে পাগলি, তোর বিয়ে আর আমি আসবো না। ভাইয়া, আরে আরে কি করছিস, কি করছিস? ভাইয়া থাক থাক থাক, আর সালাম করতে হবে না আমার মুখে। বাবা, রেশমা চলে যাবার পর এখনো সমস্ত ঘরটা শূন্য শূন্য লাগছে। এই শূন্যতা এখন কেবল একমাত্র তো লাল টুকটুকে বউটি এসে পূরণ করতে পারে। মা, সময় আসতে দে, তোর জন্য আমি এমন বউ নিয়ে আসবো, ওর রূপে তো সারা ঘর আলোয় আলোয় ভরে যাবে। এরা আলো দরকার হয় সেই ঘরে যেখানে অন্ধকার থাকে। যা বাবা যা, তুই খুব ক্লান্ত হয়ে এসেছিস, এখন বিশ্রাম নে গিয়ে যা। না মা, আমি আজ রাতে ট্রেনে ফিরে যাব। আসি। হীরা, হীরা, গঙ্গা 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 গঙ্গা
জঙ্গলবাসী, কবিলার কানুন অনুযায়ী আজকের এই মরণযোগ্য লড়াই যে বীর বিজয়ী হবে তার হাতে তুলে দেব আমার বেটি শবনমকে। লড়াই শুরু হোক। আছে। লড়াই এখনো শেষ হয়নি সর্দার। লড়াই তো শেষ হবে তখনই যখন এই মরণ বেদিতে শুধুমাত্র একজন থাকবে। মৌত তোকে মরণ বেদিতে টেনে এনেছে পরদেশে, তুই গঙ্গার হাতে মারা যাবি। সর্দার, ওয়াদা মোতাবেক শবনমকে আমার হাতে তুলে দাও। असंभव परदेसी, हमार वादा तुम्हार बेलाय सटीक नहीं आछे, कारण तुमी परदेसी ভিন গোত্রের মানুষ। সর্দার, তাহলে তোমার আর তোমার কাবিলার নিয়ম কানুন আমার জন্য প্রযোজ্য নেই আছে, কারণ
আমি তোমার গোত্রের বেটি নেই, আমি তোমার পালিতা বেটি আছি। শবনম, আমি তোকে নিজের বেটির মতো করে মানুষ করেছি। নিজ বেটির মতো করে মানুষ করেছো, লেকিন আমি তোমার বেটি নেই আছি। আমার শরীরে তোমার খুন নেই আছে। আমার শাদি के लिए কেন এই মরণযোগ্য লড়াই হবে? বলো সর্দার, জবাব দাও। সবাই জানে আমি এই কাবিলার বেটি নেই আছি, সুতরাং এই কাবিলার নিয়ম কানুন রীতি নীতি কিছুই আমাকে ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে परदेसी बाबू मरण लड़ाई में जीत गया। আমাকে তার হাতে তুলে দাও বাবা, তোমার বেটিকে ভালোবাসার হাতে তুলে দাও। অসম্ভব! সর্দার হলেই সে নিজের বেটির বেলায় কাবিলার নিয়ম নীতি ভাঙতে পারে না। শবনমের শাদি परदेसी বাবুর সাথে नहीं হবে। এই গঙ্গা, এই, আরে তুই তো লড়াই में हार गया, তুই গলাবাজি করছিস কেন? তুই শরম করে না? हमारा शादी যার সাথে হোক তোর সাথে হবে না। এই সর্দার! শবনম ঠিকই বলেছে। শবনমের শাদির ব্যাপারে মরণযোগ্য লড়াই সিদ্ধান্ত ছিল। শবনমের শাদি परदेसी বাবুর সাথেই হবে। মামাতো ভাই ফুফাতো ভাই নাই রে কেহ নাই, তোমার মতো রসিক একটা বন্ধু পেতে চাই। নজর তোমার পড়বে বলে, নজর তোমার পড়বে বলে কাঁচা হলুদ রঙেতে মাখাই, ওই হলুদ রঙেতে মাখাই। আমার চাচা তো বোন খালা তো বোন নাই রে কেহ নাই, তোমার মতো সুন্দর একটা বউ পেতে চাই। আমার প্রেমে পড়বে বলে, আমার প্রেমে পড়বে বলে সোনার একটা সোনার লকেট গলাতে চাই। তোমার বাড়ি আমার বাড়ির মধ্যে একটা নদী, হে আমার হতে হবে আসতে চাও তো যদি। সাঁতার কেটে আসবো আমি, উঠবো তোমার পারে, পাড়ার লোকে দেখবে না তো কহিন অন্ধকারে। আমি আঁচল দিয়ে মুছবো পানি, বুকে দেবো ঠাই। সোনার লকেট গলাতে ঝুলাই। ও আমি কাঁচা হলুদ রঙেতে মাখাই। শিমুল গাছের তুলা তুমি, জঙ্গলি ফুলের মধু, আমি তোমার আসল প্রেমিক, আমায় দিও শুধু। দেবো আমি উজাড় করে যত নিতে পারো, ভালোবাসার কাবিন দিয়ে বধূ যদি করো। আমার বধুর মুখে মধুর হাসি দেখতে যেন পাই। হাই কাঁচা হলুদ রঙেতে মাখাই, ও একটা সোনার লকেট গলাতে ঝুলাই। ওই আমি স্যার, মোর্শেদ আর খোরশেদ আপনার সাথে দেখা করতে চায়। কারণ সম্ভবত ব্যবসায়িক আলোচনা করতে। ব্যবসার আলোচনা করতে চায়? পরের মাল যাদের ছিনিয়ে খাওয়ার অভ্যাস, তাদের সাথে কিসের ব্যবসার আলোচনা? স্যার, ওরা দু ভাই এবং ওদের দুই ছেলে বরাবরই আমাদের পথে ওত পেতে বসে থাকা দুশ্মন। ওদের উদ্দেশ্য জানার জন্য একবার সামনাসামনি বসে। কুকুরের উদ্দেশ্য জানবার জন্য তার সামনে হাড্ডি ফেললেই চলে।
মুখোমুখি বলবার দরকার নেই। স্যার, হাড্ডি ফেলে দিয়ে বুঝে নেওয়া যাক ওরা কি চায়। ঠিক আছে, তুমি যখন বলছো কাল সন্ধ্যায় ওদেরকে আসতে বলো। আর শোনো, সাজ্জাদকে বলো সে যেন এই মিটিং এ উপস্থিত থাকে। ওকে স্যার। বলো মোর্শেদ, কি আলোচনা করতে চাও? ধন্যবাদ। আমরা আমাদের অতীতের সমস্ত ঝগড়া ফ্যাসাদ ভুলে গিয়ে আপনার কাছে এসেছি। আমরা চাই এখন থেকে আপনার ছত্রছায়া থেকে আপনার অধীনে কাজ করব, নাকি রে? বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? আপনাকে কিছুই করতে হবে না, আমরা আপনাকে করতে এসেছি। আজ দেশের স্মাগলিং জগতের বেতাজ বাদশা হচ্ছেন আপনি। আইনের লোক বলুন আর ভয়ঙ্কর সন্ত্রাসী বলুন, সবাই আপনার কথা ওঠে আর বসে, আবার কাঁপেও। কাজের কথা বলো। অবশ্যই অবশ্যই, আমরা তো কাজের কথা বলার জন্যই তো এসেছি। ধন্যবাদ। যে কাজের কথা বলার জন্য এখানে এসেছি, সে কাজ সফল হলে তার লাভের অঙ্ক আপনার সমস্ত ব্যবসাকে ম্লান করে দেবে। সোজাসুজি বলো, ব্যবসাটা কি? হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, চরস, আফিম আর গোলা বারুদ। ইতিমধ্যেই আমাদের লোক ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, চরস, আফিন আমদানি করার ব্যবস্থা করে ফেলে। হ্যাঁ, বিদেশে আমরা 20 কোটি টাকার অর্ডার দিয়ে এসেছি। এই মালগুলো ঢাকায় এনে বিক্রি করতে পারলে 20 গুণ লাভ হবে, আরো বেশি হতে পারে। আমরা সোনা চাঁদে হীরার ব্যবসা করি, বিষের ব্যবসা নয়। তোমরা নেশার জিনিসের ব্যবসা করতে চাও, গোলা বারুদ আর মারণাস্ত্রের ব্যবসা করতে চাও। এর মধ্যে আমার কি দরকার? দরকার আছে ধনবান, বহুত দরকার আছে। এখন আমাদের 50 লাখ টাকা আর আপনার আশীর্বাদ বড় দরকার। কেননা আপনার ছায়া ও অর্থ ছাড়া আমাদের একার পক্ষে এত বড় ব্যবসা চালানো সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। বুঝতে পারার জন্য ধন্যবাদ। এতে আমার শেয়ার কত হবে? যতটা চাইবেন। কিন্তু বড় ভাই, ওই ভাগ তো 50-50 হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ব্রাদার, ওটা তো হবেই। আর ওটার সিদ্ধান্ত ধনবানের উপর ছেড়ে দাও। কথা হচ্ছে এই যে আমাদের প্রথম চালানের 4000 কোটি টাকা লাভ হবে। 20 কোটি টাকা, 4000 কোটি টাকা লাভ। এক্সিলেন্ট। ব্যবসায় অনেক টাকা লাভ হয়, কিন্তু প্রত্যেকের ব্যবসায় কিছু নীতি থাকে। যে আফিম, হিরোইন, ফেন্সিডিল যুব সমাজকে ধ্বংস করে দেয়, জীবিত মানুষকে মেরে ফেলে। যে আর্মস সমাজ জীবনে সন্ত্রাস ছড়ায়, দেশের ভবিষ্যৎকে কবর দিয়ে দেয়। যে সন্ত্রাস একটি জাতিকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমি জেনে শুনে সে ব্যবসা করব, এমন কথা তোমরা ভাবলে কেমন করে? তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের জিপটা আমি কেটে দিলাম না। জাস্ট গেট আউট, আউট, আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার্ড। সাজ্জাদ। জি আব্বাজান। তোমার কি এতটুকু জানা নেই, লোভ বা লালসা কোনো অপরিচিত লোকের সামনে প্রকাশ করতে নেই? সরি আব্বাজান, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, এ তুমি অন্যায় করেছ, অনেক বড় অন্যায়। ইয়েস, এখন তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। বাবা, কি হলো তোমার? ভুল হয়েছে আমার। সাজ্জাদের সাথে রেশমার বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। স্যার, ভুল হয়েছে আপনার? হ্যাঁ ফরহাদ, এতদিন আমার ধারণা ছিল আমি যা করছি সব সঠিক করছি, কিন্তু আজ আমার বিশ্বাস মিথ্যে হয়ে গেছে। আজ জীবনে প্রথম আমি আমার বড় ছেলের অভাব অনুভব করছি। ও যদি থাকতো তাহলে আজকের মিটিং এ সাজ্জাদকে ডাকার প্রয়োজন ছিল না। হীরের স্থান কাজ দিয়ে পূরণ হয় না।
হীরাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো ফরহাদ, হীরাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আমি বললে কি হীরা ফিরে আসবে স্যার? ওকে বলবে এক বাবার তার ছেলেকে বড় দরকার পড়েছে আজ। ওকে স্যার। তোমরা ভয় পেও না ফরহাদ, এরা সবাই আমাদের নিজেদের লোক। ব্রাদার, আমরা তোমাকেও আমাদের লোক বানাতে চাই। তুমি শুধু একটি শর্তে এখান থেকে জানে বেঁচে যেতে পারবে। কি সেই শর্ত? ব্রাদার, ধনবান বয়সের সাথে সাথে বুড়ো হয়ে গিয়েছে। আমাদের ব্যবসার লাভের কথা তার মাথায় ঢোকে না। কিন্তু এই বাবা সাজ্জাদ ঠিকই বুঝতে পেরেছে। একটু ভাবো ফরহাদ, ড্রাগস আর আর্মসের ব্যবসায় কত লাভ। ধনবানের মৃত্যুর পর তুমি সাজ্জাদকে আমাদের পথে চালাও। ধনবানের মৃত্যু? তোমরা সবাই পাগল হয়ে যাওনি তো? ব্রাদার, পাগল না হলে কেউ এত বড় পদক্ষেপ নিতে পারে? কখনো না বড় ভাই, কেউ পারে না। কাল ধনবান আর তার ছেলে মানিক শেষবারের মতো অফিস থেকে আসবে, আর সে সময় মৃত্যু ওদের এমন ভাবে আঘাত করবে যা ফেরেশতারাও জানতে পারবে না। তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ। যদি সাজ্জাদের উপর ভরসা করে তোমরা এই কাজ করার চিন্তা করে থাকো, তাহলে বহুত বড় ভুল করতে যাচ্ছ। এই ভুলকে তো বাস্তব করবো আমি সাজ্জাদ। ধনবানকে মেরে আমি ওর চেয়ারে বসবো, হব নতুন ধনবান। সাজ্জাদ, তোমার মনের মধ্যে এমন চিন্তা এসে থাকলে তা বের করে ফেলো, এখনো সময় আছে। না, সময় নেই। ধনবান কালী মারা যাবে। ধনবান আর মানিকের আত্মা আকাশের উদ্দেশ্যে দুনিয়া ত্যাগ করবে। কিন্তু হীরা যতদিন বেঁচে থাকবে ততদিন সাজ্জাদ কোনো অবস্থাতেই ধনবানের চেয়ারে বসতে পারবে না, এবং তার বাবা ভাইয়ের হত্যাকারীদের কোনো দিন ছেড়ে দেবে না। যদি ও বেঁচে থাকে তবে তো বাবার সাথে বেটারাও বেহেশতে চলে যাবে। বেটা ডন, ড্যালি, বলুন ড্যাড। হীরার মৃত্যুর দূত হয়ে চলে যাও। ওকে ড্যাড। যাও। এইবার বুঝতে পারছিস তো মিস্টার ফরহাদ? তোমরা সব পাগল হয়ে গেছো। হলো রে হলো
শোনো গো গার্লফ্রেন্ড, তোমাকে এক সেকেন্ড যদি না দেখি আমার বাড়ে হার্টবিট। শীতকালে ঝরে ঘুম, কিছু দিলে তুমি হয়ে গেছি এসো আরো কাছে, মজা বাকি আছে, লাজেরই দরজাটি খোলো। ইঞ্জেকশন নিল। কিছুটা এখন নেই, কিছুটা তখন নেই, বাকিটা দেব আমি, দেব বাসরে। ভাবে কালকে, ভাবে না তো আজকে, আগুনে ঢালো পানি ঢালো। হলো রে হলো, হলো রে হলো, দুটি মনের কানেকশন হলো। হায় দিল রে দিল, দিল রে দিল, ভালোবাসার ইনজেকশন দিল। আমি 18, তুমি সুইট 16। হায় মিলনে মজা হবে, হবে রাত দিন, দুজনে হব এলো মেলো। হলো রে হলো, হলো রে হলো, দুটি মনের কানেকশন হলো। হে নীল রে নীল, নীল রে নীল, ভালোবাসার ইনজেকশন নিল। সত্তর টাকা বান আমার আল্লাহ নবীর নাম, এক করবেন দান 70 টাকা বান আমার আল্লাহ নবীর নাম, এক টাকা যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। দেন বাবা, দেন বাবা গো। চলো। তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে সাহেব।
তাড়াতাড়ি করো, এই ওরা এসে পড়বে। হয়ে গেছে বাবু, হয়ে গেছে। চলেন বাবু। শবনম, মোনাজাতের সময় তুমি কি চাইলে? সত্যি বলবো? তুই রাগ করবে না তো? আরে পাগলি, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? হ্যাঁ, খোদার কাছে বললাম তোর বুকে মাথা রেখে আমি যেন মরতে পারি। ছি, এসব কথা বলতে নেই। বাবু, আমার কেন জানি মনে হয় আমি হয়তো তোকে পাবো না। আরে পাগলি, আমাকে তো তুমি পেয়েই আছো। বাবু, শবনম, শবনম শোনো। শবনম, শবনম, শবনম দাঁড়াও, দাঁড়াও। আরে দাঁড়াও না শবনম। ধরতে পারবে না। শবনম, 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 রাত অনেক হয়েছে, রোগীকে বিশ্রাম নিতে দিন। আপনারা ওয়েটিং রুমে গিয়ে বসুন। মা চলো, সাজ্জাদ চলো। তুমি বিশ্রাম নাও, আসি। চলো। সাজ্জাদ বসো। ভাইয়া, আমার মনটা ভাল লাগছে না। আম্মা, আমি আব্বার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। যাও। আসি আম্মা। अस्सलाम वालेकुम अब्बू। ভাইয়া, হেরা তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, মা বাবা এখন কেমন আছে? আল্লাহর রহমত, বিপদ কেটে গেছে। চল তোর বাবাকে দেখবি, চল। চলো চলো।
আয় বাবা আয়। বাবা, বাবা দেখো আমি এসেছি বাবা। বাবা, বাবা, আমার কেউ ছিল না ভগবান বাবার আত্মার শান্তি কামনায় একটু দারু পান করে আনন্দ করো। আনন্দ করে কোনো লাভ নেই মোর্শেদ। কেন কেন? ভুলে যেও না, বৃদ্ধ বাবার চেয়ারের পাশে দাঁড়িয়েছে জোয়ান দুই ছেলে, সেখানে আমার বসবার জায়গা কোথায়? হ্যাঁ ঠিক ঠিক, জায়গা কোথায়? ঠিক কথা, জায়গা কোথায়? তোমরা না পারলে মানিককে খুন করতে, না পারলে হীরাকে খুন করতে, কিন্তু আমি আমার কাছে করেছি। কারেক্ট, কিন্তু এক বুড়োকে সরাতে দুই জোয়ান এসে দাঁড়ালো। ভাই খোরশেদ, এমন কোন বুদ্ধি কি বের করা যায় না যাতে করে ওই দুই জোয়ান ছেলেকে বাবার কবরের সঙ্গী করা যায়? কেন যায় না? অবশ্যই যায়। তাহলে বাবা হীরা আর মানিকের আত্মার শান্তির জন্য একটু দোয়া করো। বল তোরা কাল লোক, নয়তো জানে মেরে ফেলবো। বল, বলবো না। মা, কাল থেকে তুমি কিছুই মুখে দাওনি। ওঠো মা, খাবে চলো। আমার খিদে নেই বাবা। তোর বাবাকে হারিয়ে এমন লাগছে, মনে হচ্ছে যেন সারা দুনিয়ার সবাই আমরা এতিম হয়ে গেছি। হ্যাঁ মা, আজ মনে হচ্ছে আমরা সত্যি এতিম হয়ে গেছি। যতক্ষণ আল্লাহর রহমত আছে ততক্ষণ কোনো বান্দা এতিম হয় না মানিক। বাবা নেই, আমি তো আছি। এখন থেকে আমি এখানেই থাকবো।
না বাবা, তুই এখানে থাকবি না, তুই এখান থেকে চলে যা। এখানে চারিদিকে তোর বিপদ। যারা তোর বাবাকে খুন করেছে ওদের সামনে যে তুই কিছুই না। ওরা তো আজও তোদের দুজনের উপর আক্রমণ করেছিল। মা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তোমার স্বামীর খুনিদেরকে ক্ষমা করতে পারবে? বলো মা, বলো, জবাব দাও। ওদেরকে তুমি ক্ষমা করতে পারবে? না, কখনো না। বাবার খুনিদের খুন না করে আমি ক্ষান্ত হব না। তাহলে আমার এখানে থাকাটা খুব জরুরি। টেক ইউর সিট। কেমন আছেন আপনারা? কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে ধনবান বাবা মারা গেছেন। একেবারেই ভুলে যান। সিনিয়র ধনবান মারা গেছেন, কিন্তু জুনিয়র ধনবানের আপাতত মরার কোনো সময় নেই। আজ থেকে আমার বাবার চেয়ার আমি সামাল দেব। যার উপর যে দায়িত্ব দেয়া আছে নির্বিঘ্নে পালন করেছেন। মনে রাখবেন, আমার বাবা ভুলের শাস্তি ক্ষমা চোখে দেখেছেন, কিন্তু এই ধনবান হীরার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। রিপোর্ট শুনে আপনাদের খুব খারাপ লাগবে। আপনার বাবার মৃত্যু গুলির কারণে হয়নি, গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। এই দেখুন পোস্টমর্টম রিপোর্ট। কিন্তু ডাক্তার, এটা কি করে সম্ভব? আত্মীয় স্বজন সবাই তো হোটেলে ছিল, বাবার ক্যাবিনে খুনি কি করে প্রবেশ করলো? আমিও তাই ভাবছি। আমার ধারণা এটা হাসপাতালের কোন স্টাফের কাজ। পোস্টমর্টমের সময় আপনার বাবার হাতে এই আংটিটি পাওয়া গেছে। চলো ভাইয়া। হীরা কোথায়? আমি কোনো কথাই শুনতে চাই না। একদিনের মধ্যে আমার মাল ডেলিভারি চাই। ওই তো হীরা। ওকে, আমি যাচ্ছি। আসুন ভাই সাহেব। দ্যাটস গুড। আমি এক্ষুনি অফিসে আসছি। হীরা, আরে আমি শবনম না, আমি সোনালি। তুমি আমার কথা ঠিকই ভুলে গেছো দেখছি। আমি কিন্তু তোমার কথা একটুও ভুলিনি। তুমি ঠিক তোমার ছবির মতো সুন্দর। আই লাভ ইউ হীরা। কিন্তু এ কি করে সম্ভব? সে চোখ, সেই মুখ, সেই না না না, তুমি আমার শবনম, আমার শবনম। শবনম? আরে শবনম? কে শবনম? কার কথা বলছিস? মা, মা তোমাকে শবনমের কথা বলেছিলাম না? মা, শবনম দেখতে ঠিক ওর মতোই ছিল। স্ট্রেঞ্জ, ঠিক আমার মতো। হ্যাঁ, এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। জঙ্গল করে কাবিলা সর্দারের মেয়ে শবনম। বাবা হ্যাঁ, আমার বড় মেয়ে রূপালীকে তো আমি ওই জঙ্গলে হারিয়েছিলাম। বলো বাবা, বলো আমার মেয়ে কোথায়? তোকে হারানোর দুঃখে তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। এতদিন তোকে আমি কতই না খুঁজেছি। আজ যখন তোকে খুঁজে পেলাম, তখন তুইও আমাদের ছেড়ে চলে গেলি। মা, এ খোদা, ওর আত্মাকে তুমি শান্তি দাও। খোদা, আত্মাকে তুমি শান্তি দাও, শান্তি দাও। What
হোয়াট হ্যাপেন্ড হীরা? কিছু না। তাহলে কি ভাবছো অমন করে? আমাকেও তোমার ভাববার কিছু ভাগ দাও না। এ জীবনের আনন্দ শুধু ভাগ করে নেওয়া যায় সোনালি, দুঃখের বোঝা সব মানুষকেই একা বয়ে বেড়াতে হয়। না হীরা, ভালোবাসায় সবকিছু ভাগ করে নেওয়া যায়। হ্যাঁ, হীরা, 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 ওরা কারা ছিল? আমাদের ঘরের দুশ্মন। ভাইজান, শুনলাম গুন্ডারা নাকি আপনার উপর আক্রমণ করেছিল। তুমি জানলে কি করে? হারামজাদা কুত্তার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। প্রথমে বাবার ছোট ভাইয়ের উপর হামলা করলো, ভাগ্য ভালো ছিল বলে ছোট ভাই বেঁচে গেছেন। শুয়োরের বাচ্চা, এখন টার্গেট করেছে আপনাকে।
তুমি কার কথা বলছো? আরে ওই যে নিমুখারাম ম্যানেজার ফরহাদের কথা। মোর্শেদা খোরশেদের সাথে হাত মিলিয়ে অস্ত্র আর মাদকদ্রব্যের ব্যবসা করতে চেয়েছিল। বাবা ওকে সোজা না বলে দিয়েছিলেন। যুবক সমাজকে ধ্বংসকারী ওইসব ব্যবসাকে বাবা ঘৃণা করতেন। তারপর কি হলো? ব্যাস, ফরহাদ চৌধুরীর আসল চেহারা প্রকাশ পেয়ে গেল। এক রাতের মধ্যে কোটিপতি হবার স্বপ্ন ওকে পাগল করে দিল। সে ভাবলো বাবার ছোট ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সে গডফাদার হয়ে যাবে। আপনি কি বলতে চান মোর্শেদ আশেদ ফরহাদের সাথে জড়িত আছে? এখনো হয়নি, হতে কতক্ষণ। ঘরের শত্রু বিভীষণ। ভাইজান, ওই ফরহাদ শয়তানদের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দেবার আগেই আমি ওই হারামজাতিকে খুঁজে বের করে শেষ করে দেই। আজও ঘুমের ঘরে আমি দেখি আব্বাজান চিৎকার করে বলছেন, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। প্রতিশোধ এমন এক নেশা, তা যতই পুরনো হয় ততই বেড়ে যায়। প্রতিশোধ আমি অবশ্যই নেব, কিন্তু মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায়। কিন্তু কবে? যখন সঠিক সময় আসবে তখন। হ্যালো, হীরা বলছি। হ্যাঁ বলুন জুনিয়র ধনবান। তোমাদের যে ব্যবসার প্রস্তাব ছিল আমার বাবার কাছে, আমি সে প্রস্তাবে রাজি। হ্যাঁ কি বলছেন জুনিয়র ধনবান? আমাদের প্রস্তাবে আপনি রাজি? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। বেশ, বলুন বলুন কি শর্ত? ফরহাদ কোথায়? ওর কথা আমরা কি করে জানবো? মোর্শেদ, আমি নিশ্চিত যে ফরহাদই আমার বাবার হত্যাকারী। হতে পারে, হতে পারে। ওকে যে সহযোগিতা করবে, যে ওর সাথে দোস্তি করবে, সে আমারও দুশ্মনে পরিণত হবে। ঠিকই বলেছেন আপনি, ঠিক বলেছেন জুনিয়র ধনবান। আজ থেকে ও আমাদের দুশ্মন। ফরহাদকে যেদিন আমার সামনে হাজির করতে পারবে, সেদিন 50 লক্ষ টাকা আর আমার সমস্ত শক্তি দিয়ে তোমাদের সহযোগিতা করব। নিশ্চয়ই নিশ্চয়ই জুনিয়র ধনবান। মৃত্যু ছাড়া এমন কোনো জায়গা নেই যে ওই বেটা ফরহাদ লুকিয়ে থাকতে পারবে। দ্যাটস গুড। বড় ভাই, জুনিয়র ধনবান কি বলতে চায়? আমাদের সাথে ব্যবসা করতে চাই, বিনিময়ে ফরহাদকে চাই। ভুল চিন্তা মোর্শেদ, এটা হচ্ছে ওই হারামির বাচ্চার একটা চাল। এই চালে তোমরা দাবার গুটি হইও না। দাবার গুটি আমরা হব না, হবে ওরা দুই ভাই। এবার আমি নিজে অপারেশনে উপস্থিত থাকবো, সমস্ত শক্তি ব্যয় করে উপরে পাঠিয়ে দেবো ওই হীরার মালিককে। এই কাজ তোমরা করতে যাবে না। আমি যা বলি আমার কথা মন দিয়ে শোনো। রাতের আধারে ওদের বাড়ি যেয়ে ঘুমন্ত অবস্থায় ওদের শেষ করে দাও। বাবা সাজ্জাদ, সাপের গর্তে গিয়ে কখনো সাপ মারা যায় না। সাপকে মারতে হলে গর্ত থেকে বের করে আনতে হয়। আমার কথা তোমরা শুনলে না। দেখবে হীরার মালিক তোমাদের এমন জায়গায় নিয়ে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। বড় ভাই, ওই হারামির বাচ্চা যদি সব সত্যি ফাঁস করে দেয়, কুত্তার মতো মরবে। কারণ ধনবানকে আমরা খুন করে দিই, খুন করেছে ওই বেটা নিজে। Bye, darling. Why? এই দেখছি তোমার প্রতি রাতের রুটিন হয়ে গেছে। ওই মেয়েকে যদি তোমার এত ভালো লাগে তাহলে ওর কাছে যেয়ে থাকো না কেন? তোমাকেও তো আমার ভালো লাগে ডার্লিং। ছাড়ো, ওই নোংরা হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। কাল পর্যন্ত এই হাতে চুমু খেয়েছো,
আর আজ ওই হাত নোংরা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই হাত নোংরা হয়ে গেছে, কারণ তুমি আজ ভুলে গেছো বাজারের বেশ্যা আর স্ত্রীর পার্থক্য। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণাকে কিভাবে ভালোবাসে পরিণত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ছাড়ো, আমার হাত থেকে পালিয়ে তুই কোথায় যাবে? আমি বুঝিয়ে দেব স্বামীর অধিকার কিভাবে আদায় করতে হয়। এই কাজটা একটু জানোয়ারও করতে পারে। ছাড়ো, ছেড়ে দাও। সাজ্জাদ, তুমি আমার গায়ে হাত তুললে? এ কথা যদি আমার ভাইয়া জানতে পারে তাহলে কি তুই বাবার হত্যাকারী না? আমিও এটাই সন্দেহ করেছিলাম। বাবা হীরা, তোমরা কি মনে করেছিলে 50 লক্ষ টাকা আর হিরোইনের ব্যবসার সহযোগিতার আশ্বাসে আমরা তোমার কাছে বিক্রি হয়ে যাব? তোমরা ভুল চিন্তা করেছ। আমরা তোমার বাবাকে মারি। এবার তোমাদের বালা। ভাইয়া, তোমার কিছু হয়নি তো? না। চল চল। মরণ খেলা তুমি আর কতদিন খেলবে হীরা? এ খেলা আমি শুরু করিনি সোনালি। এ মরণ খেলা খেলা আমার কোনো শখ ছিল না। বাধ্য হয়ে আজ আমি এর মধ্যে জড়িয়ে গেছি। আমি সব, তবুও জীবনে যদি সুখী হতে চাও তার মনের ভিতরে প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলতে হবে। খুন খারাপির কথা তোমাকে ভুলে যেতে হবে হীরা। জীবনের নির্মম সত্যগুলোকে ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তাহলে তো জীবনের দুঃখ বলে কোনো কিছুই থাকতো না সোনালি। কিছু জীবন নিয়ে মরণ খেলা, এই যে বড় ভয়ঙ্কর হীরা। যে কোনো সময় তুমি মারা যেতে পারো। খোদা তো তোমাকে সবই দিয়েছে হীরা। মা আছে, ভাই আছে, আমি আছি। তুমি আমাদেরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, ওখানে আমরা নতুন জীবন শুরু করব। দেখবে একসময় অতীতের কথা তুমি ভুলে গেছো। হ্যাঁ না সোনালি, সময়ের সাথে সাথে হৃদয়ের যন্ত্রণা হয়তো কমে যায়, কিন্তু ওর দাগ কখনো মুছে যায় না। এখানে আমার অনেক হিসাব মেটানো বাকি আছে।
আর এসব কাজ শেষ না করে দুনিয়ার কোথাও যে আমি শান্তিতে ঘুমোতে, তুই এখানে? তোমার চুরি আমি ধরে ফেলেছি। চুপি চুপি সোনালির সাথে প্রেম করে বেড়াচ্ছ? না মানে কিরে সোনালি, কি হচ্ছে? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। যা দুষ্ট কোথাকার। ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? আরে না, তেমন কিছুই না। ভাইয়া, আজ যে তোমার জন্মদিন, সে কথা নিশ্চয়ই ভুলে গেছো? ও মাই গড, সত্যি ভুলে গেছি রে। এসো এসো না, এদিকে বসো। হাতে দাও তো। আরে কেন, কি হয়েছে? দাও না, দাও। ওহো, এই পুরনো ঘড়ি আমার ভাইয়ের হাতে মানায় না। আরে আজ থেকে তুমি এই ঘড়ি পরবে। খুব সুন্দর হয়েছে। আন্টি, ভাইয়া সত্যি করে বলো তো, এই আন্টি সোনালি তোমাকে দিয়েছে না? না রেশমা। মিথ্যে বলছো ভাইয়া, এর উপর লেখা আছে লাভ। লেখা তো আছে, কিন্তু তুই জানলে কি করে? ব্যাস, আমি জানি। কি করে জানি আমি তা বলবো না। রেশমা, আমার কসম লাগে, তোকে বলতেই হবে। ভাইয়া, এই সামান্য কথার জন্য তুমি কসম দিচ্ছ? হ্যাঁ রেশমা। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। ভাইয়া, আমি এমন একটা আংটি সাজ্জাদকে দিয়েছিলাম। সাজ্জাদ! তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আমাকে তুমি বিধবা করলে। ভাইয়া, তুমি খুনি। ভাইয়া, ভাইয়া কোথায় হারিয়ে গেলে? না মানে ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। কি বল? তুমি সাজ্জাদকে মাফ করে দাও। কি জন্য? ওই যে ও আমার উপর হাত তুলেছিল, সেজন্য ও খুব লজ্জিত। নাও। সাজ্জাদ, তুমি? রেশমা, তুমি একটু পড়ে যাও। আমার বাড়িতে কেন এসেছো? এরা আর মালিককে মারতে পারেনি, ওরাই খোরশেদ, ডন আর ড্যানিকে মেরে ফেলেছে। আমি কোন রকম জান নিয়ে বেঁচে এসেছি। এখন আমি কি করব? আমি তো তোমাদের আগেই বলেছিলাম, হীরা তোমাদের নিয়ে এমন জায়গায় জানে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। তুমি ঠিকই বলেছো সাধু, আসলে আমরা গাধা ছিলাম। সেদিন যদি তোমরা আমার কথা মতো হীরা ও মানিককে শেষ করে দিতে, তাহলে আজ এই অবস্থা হতো না। সাজ্জাদ, যেমন করি হোক, প্রথমে হীরা আর মানিককে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সেই সুযোগ এখন আর আমার হাতে নেই। এখন হীরার সামনে যাওয়ার অর্থ আমি দেখি করা যায়। স্যার, ডবল ক্রস করার চেষ্টা করো না, তাহলে কিন্তু হীরা আর মানিককে জানিয়ে দেব ধনবানের হত্যাকারী তবে। চুপ চুপ, বিয়ালেরও কান আছে। হ্যাঁ সাজ্জাদ, এখন আমরা বাঁচবো একসাথে, মরবো একসাথে। যাও যাও। হ্যালো ছোট ভাইয়া। ভাইয়া। রেশমা, কি হয়েছে তোর? তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে তোর রেশমা? ভাইয়া, সাজ্জাদই আমাদের বাবার হত্যাকারী। রেশমা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। রেশমা, 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 রেশমা। হ্যালো,
হ্যালো রেশমা, সজ্জাদ! রেশমা, 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 বোন আমার, রেশমা, বোন আমার। ভাইয়া, তোমাকে একটা কথা বলবো, তুমি সাজ্জাদকে মাফ করে দাও। হ্যালো, ঈশ্বরের বাচ্চা, তোর বাবা বোনের মৃত্যুর প্রতিশোধ নিবি না? তুই এখন কোথায়? আমার সামনে আসার সাহস আছে তোর? বল তুই কোথায়? যদি সাহস থাকে তাহলে কালাচানের গোডাউনে আয়। তুই যদি তোর বাবার জন্ম হয়ে থাকিস তাহলে আমার জন্য অপেক্ষা কর, আমি আসছি। এই সাজ্জাদ, হারামির বাচ্চা, বেরিয়ে আয়! সাজ্জাদ, বেরিয়ে আয়! একটা সাজ্জাদ কোথায়? আরে এসব আপদ নিয়ে এলে কেন? আর এখন এরাই তো আমাদের ঢাল। এখন আমরা কোন দিকে যাবো? বিদেশ। আমাদের জন্য গভীর সমুদ্রের জাহাজে, আমরা ওই জাহাজে সোজা দুবাই চলে যাবো। এসো। এই জ্বালাস নাই, আরে কষ্ট দিস নাই। আরে ছেলে
আমি না আপনাদের ভগ্নিপতি। ভাইয়া আমি আর জীবনে কোনো পাপ করব না, আমাকে হীরা, মানিক,